নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বাড়িতে রয়েছো, ভালো রয়েছো এবং অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 12 অধ্যায়ের পার্ট 2 ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই প্রথমেই আমাদের আজকের আলোচনায় কোন বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। এই পাঠ শেষে তোমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে যে গৃহীত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনাগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে চলো আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করি। প্রথমে আমরা জেনে নেব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। কোনো দেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রধানত সে দেশের অর্থনীতির প্রকৃতির উপর নির্ভর করে। অর্থনীতির প্রকৃতি আবার দেশের ভূপ্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, জনগণের শিক্ষা ও দক্ষতার স্তর এবং তাদের উদ্যম ও উদ্যোগ গ্রহণের মানসিকতা এসব কিছুর উপর নির্ভর করে। অর্থাৎ একটি দেশের অর্থনীতি একক কোনো খাত বা বৈশিষ্ট্যের উপর নির্ভর নয়। একটি দেশের অর্থনীতি ওই দেশের অভ্যন্তরে মানুষ, প্রাকৃতিক সম্পদ, দক্ষ মানব সম্পদ, গৃহীত পরিকল্পনা ইত্যাদির উপর নির্ভর করে। সেক্ষেত্রে আমরা দেখব আজকে যে বাংলাদেশের যে অর্থনীতির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কৃষির উপর নির্ভরশীল, কিভাবে এর থেকে উত্তরণ ঘটানো সম্ভব বা কিভাবে পর্যায়ক্রমে উন্নতি বা অবনতির দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান বা কৃষিভিত্তিক অর্থনীতি হিসেবে পরিচিত। আমরা জানি যে বাংলাদেশের যে অর্থনীতি এর মূল ভিত্তি হচ্ছে কৃষি। এখানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 80% লোক কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করে। ঠিক একইভাবে জিডিপি এবং জিএনপিতে বাংলাদেশের অর্থনীতি বা কৃষির অবদান অবিস্মরণীয়। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের অর্থনীতিকে কৃষি প্রধান বা কৃষিভিত্তিক অর্থনীতি হিসেবে পরিচিত বা গণ্য করতে পারি। কারণ একটি দেশের অর্থনীতি মূলত বিভিন্ন ক্ষেত্রেই শিল্প, কৃষি, বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য এবং দক্ষ মানব সম্পদের উপর নির্ভরশীল। বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে কিছুটা ব্যতিক্রম। আমরা প্রথমেই যে বিষয়টা জানব সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কৃষি প্রধান অর্থনীতি। আমরা যদি এখানে লক্ষ্য করি 2011 সালে জিডিপিতে কৃষির অবদান ছিল 18.01, 2011-12 17.38, 12-13 16.78, এভাবে পর্যায়ক্রমে 2019-20 অর্থ বছরে জিডিপিতে কৃষির অবদান হচ্ছে 13.44। অর্থাৎ পর্যায়ক্রমে বাংলাদেশের যে কৃষির উপর অর্থনীতি নির্ভরশীল সেটা কমে আসছে এবং সর্বশেষ সেটা 13.44 অবদান রাখছে। অর্থাৎ বাংলাদেশের জিডিপিতে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এক্ষেত্রে কৃষির প্রধান অবদান হচ্ছে সর্বশেষ 13.44। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এভাবে জিডিপিতে কৃষির অবদান যদি মূল্যায়ন করি তাহলে প্রথমত 2010-11-তে এর অবদানটা বেশি ছিল, পর্যায়ক্রমে এটা কমে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কৃষি খাতের প্রকৃতি। অর্থাৎ কৃষি খাতটা কেমন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান যেমন রয়েছে ঠিক তেমনি কৃষি খাতের যে প্রকৃতি রয়েছে সেটাও রয়েছে। কৃষি খাতের প্রকৃতি বলতে তোমরা বলতে পারো এটা কিভাবে, কেমন। মূলত কৃষি খাতের সেচ ব্যবস্থা, চাষাবাদ ব্যবস্থা, কৃষকের ন্যায্য মজুরি, উৎপাদিত কৃষি পণ্য বিপণনের ব্যবস্থা, এগুলোকে একত্রে বলা হয় কৃষিখাতের প্রকৃতি। তো বাংলাদেশের কৃষিখাতের প্রকৃতি যদি ব্যাখ্যা করি আমরা এখানে দেখব এখানে সনাতন পদ্ধতিতে চাষবাস হচ্ছে, ফলে উৎপাদনশীলতা কম বা হ্রাস পাচ্ছে। বাংলাদেশে বৃষ্টিপাত ও অতিবৃষ্টিপাতের ফলে ফসল হানি হয়, ফলে কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশে কৃষকের ফসলের
ন্যায্য মজুরির নিশ্চয়তার অভাব। আমরা দেখি যে 1 মণ ধান চাষ করতে একজন কৃষকের খরচ হয় প্রায় 1000-1200 টাকা। সেটা যদি 700 বা 800 টাকায় বিক্রি করতে হয়, সেক্ষেত্রে কৃষক ন্যায্য মজুরি পায় না। ফলে কৃষি খাতে কৃষকের মনোযোগ কম থাকে। অপরদিকে উৎপাদিত কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনার কারণে বারবার মার খেয়ে যাচ্ছে। এই কারণে উৎপাদন বন্টন ব্যবস্থাপনার ক্ষেত্রে এক অনিশ্চয়তা বিদ্যমান। সুতরাং আমরা বলতে পারি একটি দেশের অর্থনীতিতে কৃষি অবদানের জন্য যতটুকু উন্নতি হওয়া দরকার সেটুকু নেই। অর্থাৎ কৃষিখাতের প্রকৃতি অত্যন্ত লাজুক এবং দুর্বল। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিল্প খাতে ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। আমরা জানি একটি দেশের অর্থনীতির মূল ভিত্তি বর্তমানে শিল্প খাত, বিশেষ করে ভারী শিল্প খাত। আমরা এখন দেখে নিব এই শিল্প খাতে অবদান। 1980-81 সালে স্থির মূল্যের জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 17.3% 2011-12 অর্থ বছরে শিল্প খাতের অবদান 31% এবং 2019-20 অর্থ বছরে শিল্প খাতের অবদান 35.36%। অর্থাৎ শিল্প খাতের অবদান জিডিপিতে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এটা হচ্ছে একটি দেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক, এবং এর মাধ্যমে একটি দেশের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নয়নশীল এবং উন্নত দেশে পরিণত হয়। যেখানে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর ছিল, সেখানে কৃষি নির্ভরতা কমে পর্যায়ক্রমে সেটা শিল্প নির্ভর হচ্ছে, যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে শিল্প খাতের প্রকৃতি। মূলত বাংলাদেশে যে শিল্প খাতগুলো প্রচলিত রয়েছে সেই শিল্প খাতগুলো হচ্ছে হালকা, কিন্তু একটি দেশের অর্থনীতি বা জিডিপি বৃদ্ধির জন্য ভারী শিল্প খাতের অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান শিল্প খাতগুলো হচ্ছে বা শিল্প খাতের প্রকৃতিগুলো হচ্ছে সার কারখানা, চিনি ও খাদ্য শিল্প, বস্ত্র শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প। এর মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতির জিডিপি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারী শিল্প যেমন লৌহ ও ইস্পাত শিল্প, অবকাঠামোর জন্য বিদ্যুৎ শিল্প, জ্বালানি শিল্প নেই। সেক্ষেত্রে হালকা শিল্পের পাশাপাশি যদি বাংলাদেশে ভারী শিল্প ব্যবস্থাপনা করতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও দ্রুত অগ্রগতি ঘটবে। এরপরে জনসংখ্যাধিক্য ও শিক্ষা নিম্ন হার। আমরা জানি বাংলাদেশের জনসংখ্যার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার মানটা হ্রাস পাচ্ছে। সেক্ষেত্রে এটা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের কাঙ্ক্ষিত জনসংখ্যা বিদ্যমান থাকলে এবং শিক্ষার মান উন্নত হলে জনসংখ্যা খুব সহজেই দক্ষ জনসম্পদ বা মানব সম্পদে রূপান্তরিত হতে পারে। ফলে কাঙ্ক্ষিত জনসংখ্যা এবং শিক্ষার উচ্চ মান বা উচ্চ হার একটি দেশের অর্থনীতির পূর্বশর্ত। ব্যাপক বেকারত্ব। বাংলাদেশে আমরা জানি যে আয়তনের তুলনায় প্রচুর লোক। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 2010 সালে বেকার সংখ্যা ছিল 20 লাখ, 12 সালে 24 লাখ, 16 সালে 28 লাখ এবং 19 সালে 30 লাখ, যেটা একটি অর্থনীতির উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় হিসেবে বিবেচিত হয়। একটি দেশের একটি নির্দিষ্ট শিক্ষিত দক্ষ জনসম্পদ যদি কাজ থেকে বিরত থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বল্প মাথাপিছু আয় ও জীবনযাত্রা মান। আমরা যদি উন্নত বিশ্বের দেশগুলোর দিকে লক্ষ্য করি, এখানে জনগণের মাথাপিছুর আয় বেশি এবং জীবনযাত্রার মান উন্নত। সেক্ষেত্রে বাংলাদেশে 2015-16 সালে মাথাপিছু আয় ছিল 1466 মার্কিন ডলার এবং 2018-19 সালে মাথাপিছু আয় হচ্ছে 2064 মার্কিন ডলার। যদিও জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু জনগণের তুলনায় বা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাথাপিছু আয় যতটুকু বৃদ্ধি পাওয়া প্রয়োজন ছিল সেটা পায়নি। তাই আমরা বলবো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে উচ্চ মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান উচ্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8. সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের হার নিম্ন। আমরা যদি লক্ষ্য করি এখানে যে একটি দেশে যখন জনগণের মাথাপিছু আয় স্বল্প থাকবে,
স্বাভাবিকভাবে সঞ্চয়ের হার কম হবে, আর সঞ্চয়ের হার যদি কম হয় তাহলে বিনিয়োগের হার নিম্ন হবে। ফলে এই দুষ্ট চক্রের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বিদ্যমান রয়েছে। সেক্ষেত্রে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি, সঞ্চয়ের হার বৃদ্ধি এবং বিনিয়োগের হার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর বাইরেও বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে সেগুলো হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা, বৈদেশিক সাহায্য নির্ভর, বৈদেশিক বাণিজ্য এবং প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যমান বৈশিষ্ট্যগুলোর প্রতিবন্ধকতা যদি দূর করতে পারি এবং এই নিয়ে যদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারি, তাহলে একটি দেশের অর্থনীতি বা বাংলাদেশের অর্থনীতি দ্রুত উন্নয়ন ঘটবে বলে আমরা আশা করি, বা বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ লাভ করতে পারবো বলে আমরা আশা করতে পারি। এখন আমরা দেখে নিব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা উত্তরণের পদক্ষেপসমূহ, অর্থাৎ আমরা এই অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে আমরা কোন কোন পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উন্নয়নের জন্য নীতিগত ভিত্তি প্রস্তুত করা, অর্থাৎ রূপকল্প 2021-এর আলোকে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা 2010-2021 পরিকল্পনা বাস্তবায়ন। খ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন। এরপর রয়েছে 2, কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, অর্থাৎ কৃষিক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে জাতীয় কৃষি সম্প্রসারণ, জাতীয় বীজ নীতি, সম্মিলিত সার বিতরণ নীতিমালা, সম্মিলিত বালাই ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন। এবং খ রয়েছে জাতীয় কৃষি নীতি 2099 অনুসরণ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, সামাজিক প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ প্রণয়ন ও বাস্তবায়ন। এবং সর্বশেষ রয়েছে প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার জন্য পদক্ষেপ, অর্থাৎ প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের কৃষি বা অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য এবং এর প্রতিবন্ধকতা দূরীকরণে কোন কোন পদক্ষেপ গ্রহণ বা বাস্তবায়ন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এবং মনে রাখবে, কারণ এই বিষয়টা বা এই অধ্যায় থেকে তোমাদের প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য তোমাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ।